আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফারিয়া শারমিন। সারা দেশে চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। রাজধানী মিটফোর্ডের সোহাগ হত্যায় জড়িতরা যত ক্ষমতাশালী হোক না কেন আইনের আওতায় আনা হবে বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সম্প্রতি রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ উর্ফে সোহাগকে পিটিয়ে পাথর দিয়ে মাথা থেতলে ও খুলনায় যুবদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা, চাঁদপুরের মসজিদের ইমামকে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের ঘটনায় জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এ অবস্থায় সারা দেশে চিরুনি অভিযান শুরুর সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এক্ষেত্রে জনগণের সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। মিটফোর্ড হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে জানিয়ে রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। রাজধানীতে মিটফোর্ডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সম্পন্ন করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সজীব ব্যাপারী ও রাজীব। এদের মধ্যে সজীব 7 নং এবং রাজীব 10 নং এজহার নামীয় আসামি। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার জসিম উদ্দিন জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের একটি দল নেত্রকোনা থেকে তাদের আটক করে। এই 2 জন সহ এই পর্যন্ত মামলার 7 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার জনবহুল সড়কে সোহাগকে হত্যা করা হয়। পুলিশ বলছে তদন্ত অব্যাহত রয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। সোহাগ হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেই সঙ্গে আসামিদের বিদেশ যাত্রা ঠেকাতে বিমানবন্দর ও সীমান্তে রেড অ্যালার্ট জারিরও আবেদন জানান তিনি। এদিকে এই হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে যুগান্তরের সম্পাদককে 5 দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন দলটির আইন বিষয়ক সম্পাদক। আরও জানাচ্ছেন GM মাহমুদ। এভাবেই রাজধানীর পুরান ঢাকার ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়, যে ঘটনা এখন টক অব দি কান্ট্রি। এ হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। যারা মূল আসামি, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি রিট পিটিশনে চেয়েছি। রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করার নির্দেশনা চাওয়া হয়েছে। আসামিরা যেন পালাতে না পারে সব বন্দরগুলোতে রেড অ্যালার্ট জারি করতেও আবেদন জানিয়েছেন তিনি। সরকার ইহার পক্ষে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি এবং কোতোয়ালি থানার ওসি সহ মোট 6 জনকে বিবাদী করেছি। এদিকে সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তরের সম্পাদককে 5 দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এই সমস্ত অপসাংবাদিকতা এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে রিপোর্টটা করা হয়েছে সেটা নিন্দা জানিয়েছি। পাশাপাশি সম্পাদক সাহেবকে নোটিশ দিয়েছি, যদি উনি 5 দিনের মধ্যে আমাদের ডিমান্ড ফুলফিল না করেন
ওনার বিরুদ্ধে ক্রিমিনাল এবং সিভিল লাইবিলিটিস অ্যাক্রিউ করবে এবং যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। গেল 9 জুলাই সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে একদল লোক লালচাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করে পুলিশ। জিএম মাহমুদ, RTV, ঢাকা। শহীদ আবু সাইদ হত্যা মামলায় আরও 2 আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় 30 আসামির 6 জনকে গ্রেপ্তার করা হলো। নতুন গ্রেপ্তার 2 জনকে 22 জুলাই আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সে সঙ্গে পলাতক 24 আসামিকে হাজির হতে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলায় শুনানি পিছিয়ে বুধবার ঠিক করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন জিএম মাহমুদ। 24 জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে এভাবেই অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সঙ্গে সঙ্গে বুলেট এসে ঝাঁঝরা করে দেয় তার বুক। মৃত্যুর কোলে ঢলে পড়েন জুলাই আন্দোলনের প্রতীক আবু সাইদ। পুরো দেশকে নাড়িয়ে দেয়া এ হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার ছিল এ মামলার শুনানি। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 মামলায় নতুন গ্রেপ্তার 2 আসামিকে আগামী 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেয়। 2 জন আসামি অন্য মামলায় আটক রয়েছেন। সেই 2 জনকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। আর বাকি 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন। গত 10 জুলাই আবু সাইদ হত্যা মামলার পলাতক 26 আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। 2 জনের বিরুদ্ধে সেটি প্রযোজ্য হবে না বলে দিয়েছেন। এদিকে আশুলিয়ায় গণহত্যা ও 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় আটক 8 জনকে আদালতে তোলা হয়। তবে মামলার অগ্রগতি প্রতিবেদন না আসায় শুনানি পিছিয়ে আগামী 16 জুলাই পরবর্তী দিন ঠিক করা হয়। আশুলিয়া থানার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে 5 জন শহীদের লাশ এবং 1 জন আহতর ঐতিহাসিক কায়দায় তাদের লাশগুলো পুড়িয়ে দিয়েছে। এই মামলাতে 8 জন আসামি কাস্টডিতে আছে আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনো ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি 16 জুলাই ধার্য করেছে। 2 জুলাই এ মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, এমন প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো। একমত হয়েছে আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও। রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 12তম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জরুরি অবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধেও একমত হয়েছেন নেতারা। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনা অব্যাহত আছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনায় অংশ নিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। আলোচনার সূচিতে ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা। জরুরি অবস্থা জারি নিয়ে একমত রাজনৈতিক দলগুলো। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সেখানে কতগুলো রাইটসকে সাসপেন্ড করা যাবে না, যেমন রাইটস টু লাইফ, জীবনের ঝুঁকির যেটা সেটা, এবং কোনো ধরনের টর্চার করা যাবে না। চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিয়োগের জন্য আমরা বাধ্যবাধকতা রাখি এবং আপিল বিভাগের আমাদের দলীয় অবস্থান ছিল জ্যেষ্ঠতম 3 জনের মধ্য থেকে যেন করা হয়। এছাড়াও আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগ হবে এমন প্রস্তাবে সবাই একমত হতে পেরেছে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। দুটো বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আজকে। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করিবেন। কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের
জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির মধ্যে হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগদান করিবেন এমন বিধান সংযোজন করতে পারিবেন। এছাড়া সব দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাইলেও গঠন প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা হবে বলে জানিয়েছে কমিশন। এই বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখব। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য বিএনপিকে নিয়ে সুপরিকল্পিত চক্রান্ত করছে একটি মহল, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ও তারেক রহমানকে হেয় করতে পরিকল্পিতভাবে সাইবার অ্যাটাক হচ্ছে। সোশ্যাল মিডিয়া মানুষকে প্রভাবিত করছে উল্লেখ করে তরুণদের সাইবার যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিকেলে গুলশানে তারেক রহমান দ্য হোপ অফ বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, মব ভায়োলেন্সে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে সিলেটে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, যারা মব ভায়োলেন্সে অভ্যস্ত তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। যে কোনো সংকট মোকাবেলায় বিএনপি জনগণকে নিয়ে কাজ করবে বলে জানান এম জাহিদ হোসেন। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না। কাজেই যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত তারা এই সমস্ত ঘটিয়েছে এবং সেই সমস্ত লোকদেরকে গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা। দলীয় প্রতীক হিসেবে শাপলার কোনো বিকল্প নেই জাতীয় নাগরিক পার্টির কাছে। না পেলে আইনি লড়াই যাওয়ার ঘোষণা দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীককে গেজেট থেকে বাদ দিতে আবেদন করেছে এনসিপি। আতিকুর রহমানের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। আগারগাঁও নির্বাচন ভবনে 2.25 ঘণ্টা বৈঠক শেষে এনসিপি নেতারা নিবন্ধন স্থগিত থাকায় ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের দলীয় প্রতীক ইসির তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রতীক হিসেবে বিকল্প কিছু ভাবছে না এনসিপি, তাই শাপলাকে তালিকাভুক্ত করে আবারও আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠাতে আবেদন করা হয়েছে। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। বৈঠকে সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন ও গত 3 নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান এনসিপি নেতারা। আতিকা রহমান, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মধ্যে একজন চট্টগ্রামের ছেলে ওমর বিন নুরুল আফসার ছিলেন 24-এর আন্দোলনের সক্রিয় যোদ্ধা। তবে গত বছরের 5 আগস্ট হাসিনা পতনের পর বিজয় মিছিল শেষে বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে জীবন হারাতে হয় তাকে। ওমরকে হারিয়ে এখন শোকাহত পুরো পরিবার। 1 বছরেও খুনিদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 5 আগস্ট 36 দিনের টানা আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পতনের বিজয় উল্লাস চলছে সারা দেশে। সবার মতো ঢাকার উত্তরায় বন্ধুদের সাথে বিজয় মিছিল শেষে বাসায় ফিরছিলেন ওমর বিন নুরুল আফসার।
মিছিলে পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে শহীদ হন তিনি। বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের শেষ মডিউলের শিক্ষার্থী ছিলেন ওমর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ভূমিকা ছিল তার। মায়ের আক্ষেপ, যুদ্ধে বিজয়ী হলেও তা উপভোগ করতে পারলেন না তার ছেলে। ছেলেকে কল দিয়েছি, তখন একটা ছেলে ধরছে, বলছে আন্টি এই মোবাইলটা যার, উনি আপনার কে? আমার ছেলে। আচ্ছা আপনি টেনশন করেন না, ওর থেকে গুলি লাগছে। এই কষ্টটা আসলে কিন্তু সহ্য করার মতো না, এটা হৃদয়টা অনেক বার হয়ে যায়। ইঞ্জিনিয়ার হয়ে বের হলে সম্মান যেটা দিচ্ছে, এর চেয়ে বেশি সম্মান আমি এখানে পাইছি যে ও শহীদ হওয়াতে। ওমর আফসারের স্বপ্ন ছিল বিমান প্রকৌশলী হবার। তার এমন চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না স্বজন ও সহপাঠীরা। শহীদ ওমরের বিচারটা যেন সঠিকভাবে করা হয় এবং প্রত্যেকটা জুলাই আন্দোলনের শহীদদের বিচারটা যেন সঠিকভাবে করা হয়। আমি তো বিশ্বাস করি মানে কি ও গুলি খাইছে, মানে কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিছে বা 1 ঘন্টা আগে। সরকার যতই বলুক না কেন, আপনারা যতই আসে আমাদের খোঁজ খবর নেন না কেন, আমরা এই শূন্যতাটা কখনো আমাদের মাঝে ফিল আপ হবে না। 18 জুলাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও আন্দোলনকারীদের রাজপথে রেখে ঘরে বসে থাকতে পারেননি তিনি। লড়াই করে শেষ পর্যন্ত ছিনিয়ে আনেন চূড়ান্ত বিজয়। ওমরের মতো হাজারো শহীদদের জীবন যাতে মূল্যহীন না হয়ে পড়ে, এমনটি চাওয়া পরিবারের। আব্দুল হামিদ, RTV। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। পড়াশোনা ও পরীক্ষা ছাড়াই মিলছে ইউসেটের উচ্চতর ডিগ্রির সনদ। 1.5 লাখ টাকা দিলে ওয়েবসাইটে ফল প্রকাশ। এবং 8.25 কোটি টাকা ফেরত পাচ্ছেন সরকারি মাধ্যমে যাওয়া হাজিরা। আগামীতে খরচ আরও কমানোর আশা উপদেষ্টার। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড মিলছে টাকার বিনিময়। পরীক্ষা দেওয়া ছাড়াই পাওয়া যাচ্ছে BBA, ল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। RTVর অনুসন্ধানে উঠে আসে ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির সার্টিফিকেট মিলছে মাত্র 1.5 লাখ টাকায়। তবে এই বিষয়ে কিছু জানা নেই বলে দাবি কর্তৃপক্ষের। তদন্ত করে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সার্টিফিকেট জালিয়াতি নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ছবি তুলেছেন জাহিরুল ইসলাম। এটা আমাদের ছিল। টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, পড়াশোনার দরকার নেই, লাগবে না পরীক্ষাও, এমন তথ্যের অনুসন্ধানে নামে RTV। অনুসন্ধানে উঠে আসে একটি চক্র টাকার বিনিময়ে বিক্রি করছে সার্টিফিকেট। চক্রের এক সদস্য সাবেক ছাত্রলীগ নেতা আরিয়ান শরীফ। শরীফ জানায় 1.5 থেকে 2 লাখ টাকা দিলেই মিলবে উচ্চতর ডিগ্রি। প্রথমে 50,000 টাকা দিতেই চলে আসে ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট। পরে সার্টিফিকেট পাওয়ার কৌশল বলে দেন আরিফ। আমরা বসে থাকবো, ভার্সিটি ইমেল করবে, এবার ওনারা আমি পাসওয়ার্ড আইডি দিয়ে দিব, অনলাইন এবং ওনার আইডি এবং অনলাইন উনি দেখবে, এবার উনি স্ক্যানার করেও দেখতে পারবে। এই জন্য 2 নম্বরের সুযোগ নেই। শরীফের মাধ্যমে জানা যায় এই চক্রের আরেক হোতা আসলাম আহসান তুষার জানান শুধু ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটই নয়, টাকার বিনিময়ে মিলবে আরো কয়েকটি ভার্সিটির সার্টিফিকেট। আপনার কাছে যদি কেউ বলে যে ভাই ফিজিক্যাল ভেরিফিকেশন নেব, ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষা দিব, তাইলে আপনার রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, গণবিশ্ববিদ্যালয় আছে, গণবিশ্ববিদ্যালয় ফিজিক্যাল হবে না, মেইন ওয়েবসাইট থেকে ভেরিফাই হবে। সিলেটের লিডিং ইউনিভার্সিটি আছে, ওইটা থেকেও আপনার LLB হবে, ওইটা একবার ফ্যাকাল্টির যে চেয়ারম্যান তার সাথে ডিরেক্ট বসাই দিব, লেনদেন করবে। বিশ্ববিদ্যালয়টির দাবি এ বিষয়ে কিছুই জানেন না তারা। SC.BD এটা আমাদের ছিল, কিন্তু এটার মধ্যে আমাদের এখন ক্রেডেনশিয়ালটা আমাদের হাতে নাই। হ্যাঁ, যার জন্য এটার এই ইমেলটা আমাদের হাতে নাই। এই ইমেলটা এটা আমার জানা না এখন কে ব্যবহার করে, বিকজ আমাদের ইউনিভার্সিটি। জি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মেম্বার ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এর দায় কোনোভাবেই সংশ্লিষ্টরা এড়াতে পারে না। যদি আসলে এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এটা একটা বড় ধরনের অপরাধ। আমাদের যে প্রচলিত নিয়ম কানুন আছে সেটা অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব
এবং ডেফিনেটলি সেটা দায় এড়াতে পারেন না। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। সার্টিফিকেট জালিয়াতি অথবা এনআইডি কার্ডের জালিয়াতি, ড্রাইভিং লাইসেন্সের জালিয়াতি এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে সেই তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের ভিত্তিতে আমরা যখন মোটামুটি নিশ্চিত হতে পারি তখন আমরা বিভিন্ন অভিযান চালিয়ে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডই বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে। এতে সার্টিফিকেটধারীর সংখ্যা বাড়লেও দেশ হচ্ছে মেধাশূন্য, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। চলতি বছরের হজে খরচ কম হওয়ায় সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হাজিদের টাকা ফেরত দিতে যাচ্ছে সরকার। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, ৪,৯৭৮ জন হাজি মোট ৮,২৮,৯০,০০০ টাকা ফেরত পাচ্ছেন। সে সময় আগামী বছর খরচ আরও কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এবছর সিন্ডিকেট ছাড়া সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করা গেছে জানিয়ে উপদেষ্টা জানান, হজ পালনের সময় সৌদি আরবে মোট ৪৫ বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। ৪,৯৭৮ জন হাজিকে আমরা সর্বমোট ৮,৯০,১৮৩ টাকা ফেরত দেব। হজ যাত্রীরা 2025 সালে কোনো হট্টগোল হইচই শোরগোল দেখা যায় নাই। ঢাকা বিমানবন্দরে এহরামের কাপড় পরে হাজিরা ঘোরাঘুরি করতো, এটা চিরন্তন চিত্র ছিল। এটা হয় নাই, কারণ আমরা ম্যাপিং করেছি, ফলে একজন হাজিও ঢাকা বিমানবন্দরে ছিল না। এনবিআরকে 2 ভাগ করা নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে কিছু ত্রুটি আছে বলে জানিয়েছেন ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখা বিষয়ক কমিটির আহ্বায়ক ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, ত্রুটিগুলো সংশোধনের সুপারিশ করবে কমিটি। সচিবালয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। ফাউজুল কবির খান বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছে। এখন কাজের মাধ্যমে তাদের এই আস্থা ফেরাতে হবে। তাদের আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়ে গণমাধ্যমে এসেছে। ক্যাডার নিয়োগ এবং সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগে নতুন নীতিমালা করার সুপারিশ করবে এই কমিটি। অধিকতর গতিশীল করার জন্য পাঁচ অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা যেমন ধরেন রাজস্ব নীতি বিভাগের যে সচিব হবে তাকে বলছে সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ করবেন। এখন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কে? আবুল বারাকাত নাকি কে? এতে যে কোনো লোককে আপনি সচিব করতে পারবেন। রাজধানীর 4টি বিশেষায়িত হাসপাতালে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে অভিযান চালিয়েছে র্যাব 2। সকালে রাজধানীর পঙ্গু, শিশু, হৃদরোগ ও সোহরাওয়ার্দী হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া, রোগীদের হয়রানি সহ বিভিন্ন অভিযোগে 4 নারী সহ 15 দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক বলেন, কোনো প্রকার হয়রানি ছাড়া শতভাগ সেবা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হোসেন আইনের সীমাবদ্ধতার কথা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে রিপ্রেজেন্টেটিভ ও বেসরকারি হাসপাতালে রেফারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আটককৃতদের বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত কারাদণ্ড ও 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়। প্রফেশনাল নৈতিকতা থেকে কেউ যদি ডিরেইল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আইনগতভাবে কিছু করতে পারি না। এখন একজন ডাক্তার সে যদি তার নিজস্ব ক্লিনিক বা সেরকমভাবে তাদের রোগীদেরকে রেফার করে, সেখানে আমাদের কিন্তু আইনে সেখানে কিছু করণীয় নাই। সরকারি মেডিকেল হসপিটালে দালাল বিরোধী অভিযান আমরা পরিচালনা করেছি। শেরেবাংলা নগর এবং আগারগাঁও কেন্দ্রিক এই 4টি হসপিটালে আমরা আজকে এই দালাল বিরোধী অভিযান পরিচালনা করি এবং এই অভিযান চলাকালে আমরা 15 জনকে বিভিন্ন অভিযোগে আটক করি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা এবং আর্থিক দণ্ড জরিমানা করেছেন। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ সড়কে শৃঙ্খলা আনতে মিটফোর্ড হাসপাতাল এলাকার অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডিএমপির লালবাগ জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় রাস্তায় ও ফুটপাতে বসানো দোকানপাট উচ্ছেদ করা হয়। অবৈধ দোকানপাট নিয়ন্ত্রণের দায়ে একজনকে 7 দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাবুবাজার ব্রিজের নিচে অবৈধ পার্কিংয়ের দায়ে বাহাদুর শাহ পরিবহনের এক ড্রাইভারকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় বাসটি জব্দ করে পুলিশ। এছাড়া 8টি রিকশা ও একটি ভ্যান জব্দ করা হয়। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা আনতে এই অভিযান বলে জানান কোতোয়ালি ট্রাফিক জোনের এসসি মাহতাব হোসেন। মিটফোর্ড বা এখানে তো একটা গুরুত্বপূর্ণ হসপিটাল আছে এবং এটা নগরবাসীর হচ্ছে দুর্ভোগ কমানোর উদ্দেশ্যে আমরা আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনা মোতাবেক এই উচ্ছেদ অভিযানটা করছি। এটা আমার মনে হয় যে মানুষের ভিতর আরও বেশি সচেতনতা তৈরি করবে এবং তারা এইভাবে রাস্তা দখল করে বা কনজেশন তৈরি করবে না। রাজধানীর সূত্রাপুরে দীর্ঘ 14 বছর ধরে খাসমহলের নামে জারিকৃত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গ্যান্ডারিয়া লোহার পুল হতে পোস্তগোলা পর্যন্ত বিধ্বস্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে পোস্তগোলা এলাকায় সড়ক অবরোধ করে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং পুরান ঢাকার নাগরিক কমিটির সভাপতি শেখ ফজলুর রহমান বকুল সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর 30% শুল্ক আরোপ করেছেন। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানায় হোয়াইট হাউস। শনিবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি বাণিজ্য অংশীদাররা পাল্টা ব্যবস্থা নেয় তবে তাদের উপর আরও বেশি হারে শুল্ক আরোপ করা হবে। এর পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিল সহ আরও কয়েকটি দেশের উপরও নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ যখন চাপে, তখনই ভিন্ন অবস্থানে রয়েছে ভারত। ইকোনমিক টাইমস বলছে, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি করতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত। এই চুক্তির আওতায় ভারতের পণ্যে শুল্কের হার 20% নিচে নামতে পারে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ফলে দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুবিধাজনক জায়গায় চলে যাবে ভারত। এর ফলে গেল সপ্তাহে ট্রাম্প যেভাবে 22টি দেশকে চিঠি পাঠিয়ে শুল্কের হার শুনিয়েছেন বা জানিয়েছেন এবং ট্রুথ সোশ্যালে তা প্রকাশ করেছেন, ভারতের বেলায় তা হবে না। বরং দেশটি আশা করছে বিবৃতির মাধ্যমে বিষয়টি জনসম্মুখে প্রকাশিত হবে। অন্তর্বর্তী চুক্তি হলে উভয় পক্ষ চলমান আলোচনা অব্যাহত রাখার সুযোগ পাবে। সে সঙ্গে বড় পরিসরের চুক্তির আগে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির সময় পাবে ভারত। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। কিংস অ্যারেনায় এদিন শুরু থেকেই গোলের খোঁজে থাকে সাগরিকা মুনকিরা। এ সময় ম্যাচের 14 মিনিটে শিখার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 9-1 গোলে হারিয়ে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। ম্যাচটিতে হ্যাট্রিক করেন সাগরিকা। এদিকে ভুটানকে প্রথম ম্যাচে 6-1 গোলে হারিয়ে আত্মবিশ্বাসী নেপাল। এই দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে হারায় ভুটান। তাদের দৈরতটাও জমবে। অ্যাবসলিউটলি, আপনি সাগরিকার কথাই বলছিলেন। এই মুহূর্তে বাংলাদেশ নেপালের বিপক্ষে লড়ছে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মাহফুজ, আজকের খেলায় দর্শক আগ্রহ কেমন দেখছেন? এই বাংলাদেশের সামনে নেপাল কতটা প্রতিরোধ করতে পারবে বলে আপনি মনে করছেন, বা সেখানে কি অবস্থা দেখছেন জানাবেন। প্রথম দিনও দেখেছি বাংলাদেশের বড় ব্যবধানে জয় ছিল 9-1 ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে, কিন্তু সেখানে বাংলাদেশের দর্শকদের যে আগমনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়নি এবং আজকেও অলমোস্ট 95% গ্যালারি ফাঁকা। একটা বাংলাদেশের নারী ফুটবল কিছুদিন আগে এশিয়ান কাপ কোয়ালিফাই করতেছে, কিন্তু এরকম একটা সাফের একটা মর্যাদাপূর্ণ আসর, সেখানে বাংলাদেশের নারীরা ভালো করছে, সেখানে দর্শক নেই, এটি একটি নিশ্চয়ই চিন্তার কারণ। আমরা বাফুফের সঙ্গে কথা বলেছিলাম, তারাও যে কোনো একটা এক্সকিউজ দিয়েছিলেন। 50 এবং 100 টাকার টিকিট, এই টিকিটও হচ্ছে গিয়ে আসলে দর্শক আসছে না। এর একটা বড় কারণ হতে পারে যে হচ্ছে গিয়ে স্টেডিয়ামের দূরত্ব, যেহেতু অনেক ফুটবল প্রেমী আসলে এত দূরে আসার মতো সামর্থ্য কিংবা সময় হয়ে ওঠে না, সেটি একটি বড় বিষয়। আর যদি বলেন যে টুর্নামেন্টে এই মুহূর্তে খেলা হচ্ছে নেপাল এবং বাংলাদেশের মধ্যকার, নেপাল অন্যতম বড় শক্তিশালী একটা দল এবং এই দলের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে। তো পরবর্তীতে এই টেম্পোটা ধরে রাখাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল তাদের কাঙ্ক্ষিত জয়টা নিয়ে ফিরতে পারে কিনা। আমরা পরবর্তীতে আরো কোনো তথ্য থাকলে নিশ্চয়ই ফারিয়া আপনাদেরকে জানিয়ে দেব। বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
মাহফুজ, আপনাকে ধন্যবাদ। হকি অনূর্ধ্ব 18 এশিয়া কাপে প্রথমবার অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশের মেয়েরা। রোববার চীনের দেশহুতে কাজাখস্তানকে 6-2 গোলে হারিয়ে একৃতি করে লাল সবুজের দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে 9 মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ, তবে 12 মিনিটে দলকে সমতায় ফেরান আইরিন। ম্যাচের 18 থেকে 20 মিনিটে আরও 2টি গোল করেন তিনি। 35 মিনিটে দলের চতুর্থ গোলটি করেন অধিনায়ক শারিকা রিমন। এরপর কনা আক্তার ও রিয়াশা ঋষি আরও 2টি গোল করলে ব্যবধান দাঁড়ায় 6-1। শেষ দিকে 1 গোল শোধ করে কাজাখস্তান। এদিকে মেয়েদের মতো পুরুষ দলেরও সুযোগ ছিল ব্রোঞ্জ জেতার, তবে মালয়েশিয়ার কাছে 5-2 গোলে হেরে ব্যর্থ হয় তারা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।